হ্যাঁ, নমস্কার। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী। আজকে আমরা যাকে পেয়েছি, সায়নদীপ মিত্র, অত্যন্ত পরিচিত মুখ। একসময় বামপন্থী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যুব আন্দোলনের নেতৃত্ব দিয়ে এখন মূল পার্টির উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্য কমিটির মেম্বার। আমরা সায়নদীপকে আজকে পেয়ে খুব সত্যি কথা বলতে কি আনন্দিত। তো সায়নদীপের কাছে আজকে যে বিষয় নিয়ে তাকে কতকগুলো প্রশ্ন করব। প্রথমত হচ্ছে যে, আচ্ছা সায়নদীপ, এই যে বামেদের জিরোর গেরো কবে কাটবে? এবং অঙ্ক শুরু হয় শূন্য দিয়েই। শূন্য দিয়েই অঙ্কের বিজ্ঞান, সেই বিজ্ঞানের শুরু হয়। শূন্যকে তো হেলাফেলা করার কোনো কারণ নেই। আমি এটা থিওরিটিক্যালি তাত্ত্বিকভাবে এসব ব্যাখ্যা ছেড়ে দিন। ভোটে আপস অ্যান্ড ডাউনস থাকে, কখনো উত্থান হয়, কখনো পতন ঘটে। এটা সাস্টেইনড ওয়েতে চলে না। কোনো জ্যোতিষী নেই যে কবে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বেরোতে পারবো, কিন্তু কিছু ঘটনায় যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে এই পরিস্থিতি থেকে অতিক্রম হবেই, আমরাই পারবো, এই বিশ্বাস আমাদের আছে। 2011 পর্যন্ত তৃণমূলও তো একটার পর একটা ভোটে হেরেছে। তারপর আজকের রাজনীতিতে তৃণমূল নিয়ে, অন্তত ভোটের রাজনীতিতে তৃণমূল নিয়েই আলোচনা হয়। বামপন্থীদের এখন কিছুটা ব্যাট প্যাচ চলছে, কিন্তু আমরা আমাদের যা যা নিজেদের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে অতিক্রম করে আবার আমাদের এই যে সংকট সেটাকে কাটিয়ে উঠতে পারবো, আমরাই পারবো। না, ত্রুটি বিচ্যুতি তো অবশ্যই আছে, এবং সেটা নিয়ে তো আগামী আগস্ট মাসের 3 দিন ধরে কল্যাণীতে বর্ধিত রাজ্য কমিটির সভাও আছে, এবং ইতিমধ্যে মানুষের মতামত নেওয়ার কাজও চলছে। এটা খুব ভালো দিক। কিন্তু এই ত্রুটি বিচ্যুতির মধ্যে কি কংগ্রেসের সঙ্গে সমঝোতাটাকে অন্যতম হিসেবে ধরা যায়? এত সরলীকরণ করা যায় না। যে কংগ্রেসের সঙ্গে যদি সমঝোতাকে, দেখুন আমি তার আগে বলি যে আমাদের পার্টিতে এখন মূল্যায়ন চলছে। সেই মূল্যায়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত, যদিও কোনো পর্যালোচনাকেই চূড়ান্ত বলা যায় না, কিন্তু সেই পর্যালোচনার কাজটা শেষ না হওয়া পর্যন্ত, এটা আমার ব্যক্তিগত মত হিসেবে, কিন্তু এটা তো পার্টির মত নয়। কিন্তু ধরুন এই আপনি একটা প্রশ্ন করলেন যে কংগ্রেসের সঙ্গে আমাদের যে সিট অ্যাডজাস্টমেন্ট বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যাই বলুন, বোঝাপড়া, এইটা ত্রুটির কারণ। তাহলে রাজস্থানে কি বলবেন? তাহলে আপনি তামিলনাড়ুতে কি বলবেন? সেখানে তো আমাদের অনেকগুলো সিট আমরা যৌথভাবে লড়াই করেছি বলেই আমরা ওখানে জিততে পেরেছি। কোনো সিদ্ধান্তকে এত সরলীকরণ করা যায় না। এই নির্বাচনের পরে ফলাফলের অনেকগুলো কারণ রয়েছে, সেই অনেকগুলো কারণ নিয়ে এখানে আলোচনা করতে হবে। কিন্তু আমাদের পার্টি তার মূল কথা ছিল যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে এক করো। সেখানে আমরা বিচ্ছিন্নতা হব? আমাদের রবীন্দ্রনাথের গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। আমরা যদি ডাকি এবং সেখানে যদি সব মানুষ এক হয় বিজেপি বিরোধী এই সময়কালে, সেটা আমাদের রাজনৈতিক দায়িত্ব নয়? আমাদের পার্টি সে কবে সিদ্ধান্ত করেছিলেন যে কোয়ালিশন গভর্নমেন্ট এটাই ভারতবর্ষের রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ। সেখানে দাঁড়িয়ে এটাকে কোনো ত্রুটি ভালার ব্যাপার নেই। ওই বললাম যে কোনো একটা ঘটনাকে ধরে এইটাই একমাত্র কারণ, এরকম সিদ্ধান্তে পৌঁছাবার জায়গায় এখনও আসেনি। পার্টির ভেতরে পার্টির বাইরেও আমরা আলোচনা করছি, এখান থেকে বাছাই করতে হবে। তো এইটা খুব, এটা আরএসএস এর তৈরি করা। না, আমি বলছি যে রাজস্থানের প্রেক্ষিত একটা, কেরলের প্রেক্ষিত একটা, সেগুলো তো আমি বাদই দিলাম। আমি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সায়নদীপের সঙ্গে কথা বলছি, যে সায়নদীপের বাড়ি বেলঘরিয়া, তার জমজ শহর বলা যেতে পারে বরানগর। যে বরানগরে একটার সময় কংগ্রেসি সন্ত্রাসে জ্যোতিবাবুকেও মানে ভোট থেকে সরে দাঁড়াতে হয়েছিল, এবং বরানগর গণহত্যার কথা কেউ ভুলে যায়নি, সে কংগ্রেসি সন্ত্রাসের কথা। তো সেখানকার মানুষ বা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ সেসব কি এত তাড়াতাড়ি ভুলে গিয়ে কংগ্রেসের প্রার্থীকে, যেটা তোমরা ছেড়ে দিলে এই বরানগরকে, গতবার কংগ্রেসকে ছেড়ে দিলে, তো এটা কি মানুষ ভালোভাবে নিচ্ছে? আমি রাজস্থান কেরলে যাচ্ছি না, আমি পশ্চিমবঙ্গেও না, আমি তুমি যে শহরে থাকো সেই শহর এবং তার যমজ শহর নিয়ে বলছি। রাজনীতি হলো সায়েন্স অফ পসিবিলিটি। রাজনীতির সম্ভাবনা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তো আপনি বললেন তো আমি যেখানে থাকি, 2016 সালে ওই আমার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা জিতেছিলাম তৃণমূলকে হারিয়েই, অনেক ভোটে হারিয়ে।
বাম এবং কংগ্রেসের কিন্তু আসন সমঝোতা হয়েছিল, বোঝাপড়া হয়েছিল। তারপরেও দাঁড়িয়ে আমরা জিতেছিলাম। কী করে জিতেছিলাম? সেই না, সেখানে তো বামেদের একটা বিপুল শক্তি এবং এখনো শক্তি আছে। সেই শক্তি কিন্তু খুব বিরাট ডিফারেন্সে আমরা সেখানে জিতিনি, সামান্য ডিফারেন্সে জিতেছিলাম। সেখানে কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া হয়েছিল। কংগ্রেস কি আমাদের সেখানে সমর্থন করেনি? আর আপনি যে অতীতের কথা বলছিলেন, অতীতের তো অনেকগুলো ঘটনা বলা যায়। কিন্তু কংগ্রেসের সেই যে অংশটা, তারাই তো আজকে তৃণমূল তৈরি করেছে। কংগ্রেসের সেই অংশটা বেরিয়েই তো তৃণমূল হয়েছে, যাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা। সেই দিনও সেই লড়াই লড়েছি, আজকেও সেই লড়াইটা লড়তে হয়েছে। আচ্ছা, আমি একটা সাম্প্রতিক কালের ঘটনা বলছি। এই যে লোকসভা নির্বাচনটা গেল, লোকসভা নির্বাচনে আমি একটা কেন্দ্র দিয়ে এলেই সবটা বোঝা যাবে, অন্তত ভাতের যেমন একটা চাল টিপলে বোঝা যায়। আমি বলছি যে বনগাঁ লোকসভা কেন্দ্র, সেখানে বামফ্রন্ট, বিজেপি কেউ সন্ত্রাসের অভিযোগ করেনি, অন্তত বাগদা কেন্দ্রটা নিয়ে, বাগদা বিধানসভা নিয়ে। কিন্তু উপনির্বাচন যেটা হলো বাগদায়, সেটা কার্যত অন্যান্য আরও 3টের উপনির্বাচনের মতন লুট হলো। কিন্তু বাগদাতে বিধানসভায় সেখানে কংগ্রেসের প্রার্থী ছিল, 4,000 ভোট পেয়েছিল। আর এই উপনির্বাচনে লুটের ভোটেও বাম প্রার্থী দাঁড়িয়ে 8,000 ভোট পেল। তাহলে সেই সময় বাম প্রার্থী থাকলে তো 12,000 ভোটও আশা করা যেত, জেতার কথা আমি বলছি না। অর্থাৎ মানুষ কি নিচ্ছে কংগ্রেসের সঙ্গে এই জোটটা? মানুষের, আমি তো বললাম যে 2016 সালের উদাহরণটা আমরা দিলাম, তখন বাম কংগ্রেস আমরা একসাথে বোঝাপড়া করি। আমি কংগ্রেসের সঙ্গে ঐক্যটাকে একমাত্র বলছি না, আমি অন্যতম বলছি। না, আমাদের 16, বরঞ্চ 16 তুলনামূলক আমাদের রেজাল্ট ভালো হয়েছে। আমি বলছি কোনোটাতে এত সরলীকরণ করা যায় না। রেজাল্টটা ভালো হলো, কিন্তু বিরোধী দলনেতা হলো কংগ্রেসের, তাতে আসন সংখ্যা বেশি, কিন্তু সিট দিয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সেই সংখ্যাধিক্যের ভিত্তিতে এগুলো এগুলো ভোটের অনেকগুলো বিন্যাস আছে। কারুর কারুর ভোট একটু কনসোলিডেটেড হয়, কারুর কারুর ভোট একটু স্ক্যাটার্ড হয়। সেগুলো ভোটের ইকুয়েশন, অঙ্ক, এগ দিয়ে কোনো এটা রাজনৈতিক বোঝাপড়া। এটা শুধুমাত্র ভোটের 2, 2, 4 অঙ্ক কষা এটা নয়। বিজেপিকে হারাবার জন্য গোটা দেশে এবং আমাদের রাজ্যেও আমরা, এবং তৃণমূল বিজেপিকে দুর্বল করার জন্য আমরা এই সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক করেছিলাম। এখানে আপনি তাহলে বলতেই পারেন যে আপনি তো কংগ্রেস একটা লোকসভা আসন জিতেছে, তা আমরা কি বলবো সেটা কি খারাপ হয়েছে? সেটা মনে হচ্ছে অনেক ভালোই হয়েছে। বিজেপির বিরুদ্ধে অন্তত একজন সাংসদ, তিনি পশ্চিমবাংলা থেকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথা বলার মতন লড়াইতে গেছেন। শুধু আমি বললাম ভোটটা স্ক্যাটার থাকে, কারুর কারুর ভোট কনসোলিডেটেড থাকে, কোনো কোনো জেলায় কারুর কারুর একটু প্রভাব বেশি থাকে, অনেকের ভোট অনেকের অনেক জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু তৃণমূল এবং বিজেপি এবং গোটা দেশে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবার জন্য, এবং তার জন্য ইন্ডিয়া ব্লক তৈরি করেছে। আচ্ছা, কংগ্রেস বাদ দিয়ে সেই ইন্ডিয়া ব্লক তৈরি করার সম্ভাবনা আছে নাকি কোনো? সুতরাং এই অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা মনে করি যে সেগুলো আমাদের একটু আরও কাটাছেঁড়া করে বার করতে হবে, যে প্রধান ফ্যাক্টরগুলো কী। কিন্তু ওই একটা ন্যারেটিভ দিয়ে এই নির্বাচনকে ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, আমার আর দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে যে বিগত কয়েকটা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়নি, আবার বেশ কয়েকটা নির্বাচনে হয়ে হচ্ছে, এই সাম্প্রতিককালেও হলো। কিন্তু এইবারে উপনির্বাচনে টোটাল ইন্ডিয়া ব্লক 13টা সিটের মধ্যে সারা ভারতে 10টাতে জিতেছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 4টে জেতায় তার গুরুত্বও বেড়েছে, এবং কংগ্রেসের জয়রাম রমেশ থেকে শুরু করে যারা শীর্ষ নেতৃত্ব, তারা তৃণমূলকে অনেকটা বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আগামী 26 সালের বিধানসভায় এটা কি হলফ করে বলা যায় যে কংগ্রেস তৃণমূলের জোট হবে না? অন্তত প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের যা বিভিন্ন জায়গায় কথাবার্তা, যদিও কংগ্রেস তারা একটা সম্পূর্ণ ডিফারেন্ট দল, তাদের কথা তো আমরা বলতে পারি না। এখন কী হবে, তারা তাদের সঙ্গে কার সঙ্গে বোঝাপড়া করবে, কার সঙ্গে বোঝাপড়া করবে, তা আমরা বলতে পারি না। কিন্তু মিডিয়ায় অন্তত যা দেখছি তাতে তো কংগ্রেসের নেতৃত্ব, তারা তৃণমূল কংগ্রেস সম্পর্কে, অন্তত রাজ্যের কংগ্রেস নেতৃত্ব যারা সবচেয়ে কাছ থেকে তৃণমূলকে চেনে, অধীর চৌধুরীর থেকে জয়রাম রমেশের থেকে তো অধীর চৌধুরী বেশি তৃণমূলকে চিনবে, কারণ সারাদিন তৃণমূলকে নিয়ে তাকে ঘর করতে হচ্ছে পশ্চিমবাংলায়। সুতরাং সেই অধীর চৌধুরী, আমরা যা শুনেছি, অন্তত মিডিয়ায় যা দেখেছি, তিনি সোনিয়া গান্ধীর কাছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে এবং অধীর চৌধুরীকে পরাজিত করবার জন্য যে ঘৃণ্য চক্রান্ত করা হয়েছে, যেভাবে ধর্মীয় মেরুকরণ করা হয়েছে, এগুলো আমরা দেখছি। তারপর রাজনীতি কোন দিকে খাতে বইবে, দুটো রাজনৈতিক দল, সেপারেট রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তাদের রাজনৈতিক দর্শনও সম্পূর্ণ আলাদা। তারা তাদের মতন কী সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনি ইন্ডিয়া ব্লকে বললেন যে হ্যাঁ ঠিকই শক্তিটা বেড়েছে, কিন্তু ইন্ডিয়া ব্লকে থেকে সবচেয়ে সুবিধাবাদী অবস্থান যে নিচে, তার নাম হলো তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী। তিনি, আপনি নির্বাচনের এক একটা ফেজে দেখবেন এক এক রকম অবস্থান। প্রথম ফেজে তিনি ইন্ডিয়া ব্লককে সবচেয়ে বেশি
আক্রমণ করেছে, যত ফেজ দক্ষিণবঙ্গের দিকে এগিয়েছে তত তিনি ইন্ডিয়া ব্লককে একেবারে আঁকড়ে ধরেছে। এই তো ইন্ডিয়া ব্লকের সমস্ত রাজনৈতিক দল সিদ্ধান্ত করে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে। একমাত্র এই মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন, নাটক করে যাচ্ছেন। এরপর আপনি মনে করেন যে ইন্ডিয়া ব্লকের দলগুলো তাকে ভরসা করবে? হ্যাঁ, সিট সংখ্যা অনেক বেশি, তার জন্য কেউ কেউ ভাবছে যে কি করে সেটা দেখার জন্য, কিন্তু ওনার মতন সুবিধাবাদী রাজনৈতিক দলকে কোনো ইন্ডিয়া ব্লকের দল সমর্থন করবে না। আবারও বলছি যে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার অন্যান্য কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে যতটা চেনে, ভারতবর্ষের অন্য কারোর পক্ষে তো এত সহজে চেনা সম্ভব না। যত দিন যাবে তত পরিষ্কার হবে। তা আমরা অতীতে দেখিনি যে রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের ভূমিকা। এই তৃণমূল কংগ্রেস বলেছিল কংগ্রেসের দাদাগিরি মানব না, রাহুল গান্ধী বসন্তের কোকিল। তারপর যেই কংগ্রেসের আসন সংখ্যাটা অনেকটা বাড়লো এবং কংগ্রেস ইন্ডিয়া ব্লকে তুলনামূলক একটা ভালো জায়গায় থেকে নেতৃত্বদানকারী ভূমিকা পালন করতে শুরু করলো, তখন আবার কংগ্রেসের সঙ্গে দহরম মহরম। আবার নীতি আয়োগের বৈঠকে গিয়ে নরেন্দ্র মোদীকে বার্তা দেওয়া যে আমি তোমার সাথেই আছি। সব মিলিয়ে এই সুবিধাবাদী ধান্দাবাজিকে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল গ্রহণ করবে না। 29টা সিট পেয়েছে, সেই সংখ্যার একটা ব্যাপার আছে, কিন্তু ধীরে ধীরে ওর মুখোশটা খুলে পড়বে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি দুটো দলের প্রতি বিরক্ত, এবং তৃণমূল এখানে রাজ্যে কার্যত তানাশাহি চালাচ্ছে। মানুষ কিন্তু একটা বিকল্প শক্তি হিসাবে বামকে আবার চাইছে। এটা আমরা যারা মানুষের সঙ্গে কথা বলি বুঝি সেটা। কিন্তু বামেদের ব্যাপারে তাদের যেটা বক্তব্য, যে এই যে পশ্চিমবঙ্গে যে তানাশাহি চলছে, এর অবসান ঘটাতে গিয়ে বামেদের শুধু ফিতে মেপে পদযাত্রা আর পাঁজি দেখে, গ্রহ নক্ষত্র দেখে ওই সময়টুকুর মধ্যে অবস্থান, এইটা করলে কি বামপন্থীদের প্রকৃত আন্দোলন আদৌ কি গড়ে উঠবে, নাকি বামপন্থীরা অন্য কিছু ভাবছে? মানুষের কথা না মিডিয়ার কথা না আরএসএসের কথা, এটা আপনাকে একটু বিচার করতে হবে। বামপন্থীরা ছাড়া এই সময়কালে লড়াই আন্দোলন ময়দানে কারা ছিল? এই সাম্প্রতিক কয়েকটা ইস্যু আমি বলছি, স্মার্ট মিটার, হকার্স উচ্ছেদ থেকে শুরু করে আরও রাস্তাঘাট, এই সমস্ত ঘটনা, কারা মুভমেন্টে আছে, কারা আন্দোলনে আছে? পঞ্চায়েতের নির্বাচন 6 মাস 7 মাস 1 বছর আগে হয়ে গেল। সেই পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি মাঠে ময়দানে থেকেছে কারা? কারা পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের হাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে? মিথ্যে মামলা বামপন্থীরা ছাড়া আর কাদের বিরুদ্ধে বেশি রয়েছে? শহীদের সংখ্যা বামপন্থী ছাড়া আর কারাই? গতকালও কংগ্রেসের একজন কর্মীকে খুন করা হয়েছে। মিডিয়ায় বিজেপি আছে, নো ডাউট। তৃণমূল থেকে বিজেপিতে ভাড়া কাটতে যাওয়া শুভেন্দু অধিকারী আছে, তাদের বিরাট বিরাট ভাষণ প্রতিদিন টিভির পর্দায় দেখা যাচ্ছে। একেবারে বিজেপিকে সাজানো বিরোধী হিসাবে তৃণমূলের মিডিয়া আমাদের সামনে এসে উপস্থিত করেছে। হ্যাঁ, মিডিয়ার একটা শক্তি আছে, মিডিয়ার একটা ক্ষমতা আছে, মিডিয়া একটা বিরাট জাল বিস্তার করেছে। কিন্তু আবারও বলছি, বেশি দিন সব মানুষকে এইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। একদিন দাঁড়িয়ে এই মানুষের এই যে বলছি মিডিয়ার যে এই যে তৈরি করা যে ভাষ্য, এই যে বায়োনারি, এই মেরুকরণ, তৃণমূল এবং বিজেপির মধ্যে গোটা রাজনীতিটাকে সীমাবদ্ধ রাখো, এর বাইরে বেরোতে দিও না। তৃণমূলের সাজানো বিরোধী হিসাবে বিজেপিকে রেখে দাও। আমি বলছি এই যে তৃণমূল বিজেপি লড়াই করবে, তারপর 7 লাখ ভোটে বিজেপি বলে নির্বাচন কমিশন এবার এত কড়াভাবে নির্বাচন পরিচালনা করবে, কেউ মাছি গলতে দেবে না, তারপরও 7 লাখ ভোটে এই নির্বাচন কমিশনের পৌরোহিত্যে অভিষেক ব্যানার্জি জেতে। অনিল বোস নিয়ে নাকি অনেক কথা বলা হয়, কিন্তু 7 লাখ ভোটে জেতার রেকর্ড তো একমাত্র এই অভিষেক ব্যানার্জি তৈরি করতে পেরেছে। লাস্ট 4টে উপনির্বাচনে যে ছাপ্পা হয়েছে তা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পৌরোহিত্য হয়েছে। তো এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বলে আপনি বিশ্বাস করেন? আমি বললাম আজকের নীতি আয়োগের মিটিংয়ে নরেন্দ্র মোদীকে বার্তা দিতে তৃণমূল নেত্রী যাচ্ছে। ইডি সিবিআই তো ছেড়ে দিন, 3টে বিজেপির এমএলএ তারা এবার লোকসভা কেন্দ্রীয় সিটে বিজেপির হয়ে তৃণমূলের হয়ে ক্যান্ডিডেট হলো, এবং তারপরও তৃণমূল তারা হেরে যাওয়ার পর তাদেরকেই আবার আমি বলছি যে এবার বাই ইলেকশানে তৃণমূলের ক্যান্ডিডেট করে দিল। বাবুল সুপ্রিয় থেকে অর্জুন সিং, এই ইতিহাস অনেকটা আমরা জানি। পিএসসির চেয়ারম্যান বিজেপির ক্যান্ডিডেট, তাকে তৃণমূল হয়ে নিজেদের পিএসসির চেয়ারম্যান করেছিল বিধানসভার অভ্যন্তর কৃষ্ণ কল্যাণী। এইসব ঘটনা দিয়ে আমি বলছি মিডিয়া একটা মরিয়া চেষ্টা করে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে এই মেরুকরণটা বজায় রাখতে চেয়েছে। সাময়িকভাবে তারা সফল হয়েছে, কিন্তু আবার বলছি দীর্ঘদিন ধরে সব মানুষকে এইভাবে মিডিয়া বোকা বানিয়ে রাখতে পারবে না।
তাহলে আমার শেষ, একদম শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে খাদ্য আন্দোলনে বামপন্থীদের যে ভূমিকায় মানুষ দেখেছে একটা সময়, বা সাম্প্রতিককালে একেবারে অতি সম্প্রতি বাংলাদেশে যে ছাত্ররা দাবি আদায় করে ছাড়লো, সেই রকম মরণপণ লড়াই তাহলে বামপন্থীরা আগামী দিনে নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। বামপন্থীরা লড়াইয়ের মধ্যেই ছিল, যেমন 60-70-এর পরিপ্রেক্ষিত আজকের পরিপ্রেক্ষিত এক করা যাবে না, আবার বাংলাদেশের পরিপ্রেক্ষিতের সঙ্গে পশ্চিমবাংলার একটা রাজ্যের পরিপ্রেক্ষিত এক করা যাবে না। আমি বলছি ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমরা রয়েছি, তার জন্যই আমাদের এই এত কমরেড মহিদুল ইসলাম মিদ্দা থেকে শুরু করে আনিস খান, সৈফুদ্দিন মোল্লা, সহিত আমি কয়েকটা ইমিডিয়েট উদাহরণ দিলাম, কম বয়সী ছিল তারা খুন হয়েছে, এরা মরণপণ লড়াই না, লড়াইয়ের একটা পদ্ধতি আছে, প্রকৃতি আছে, সেটা নিয়ে আমরা ধারাবাহিক রাস্তার মধ্যে দিয়ে আছি। হয়তো আমি বলছি যে ইমিডিয়েট তার রিয়াকশান পাচ্ছে না, ইমিডিয়েট তার রেজাল্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু লং রানে এই সাফল্য বামপন্থীদের আসবেই। অনেক ধন্যবাদ। আমরা সায়নদীপকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আবার আসবো কাল রাত 8টায় অন্য কোনো এপিসোড দিয়ে। নমস্কার।